বিএনপির বিরুদ্ধে অদৃশ্য অনেক শক্তি এখন দৃশ্যমান হচ্ছে বলেছেন তারেক রহমান। সব মতভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি দান খয়রাতের নয়, ন্যায় বিচারের বিষয় আর্টনা সামিটে বললেন প্রধান উপদেষ্টা। পৃথিবীর জন্য আশার বাতিঘর হবার আগ্রহ প্রকাশ। সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট। শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির ব্যবস্থা নিতে আগামী সপ্তাহে বৈঠকে বসবে দুদক। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার নথি পুড়ে যাওয়ার তথ্য নিয়ে ধোঁয়াশা। তদন্ত শেষ করতে 6 মাস সময় দিল হাইকোর্ট। আবারও ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জ আর টিয়ার শেল নিক্ষেপ, আহত অর্ধ শতাধিক। বুধ বৃহস্পতিবার 2 কলেজ বন্ধ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপির বিরুদ্ধে অদৃশ্য অনেক শত্রু বা প্রতিপক্ষ এখনও দৃশ্যমান হতে শুরু করেছে। তাদের বিরুদ্ধে সব মতভেদ ভুলে দলের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বলেন, গণতন্ত্রের স্বার্থে বিএনপি সবকিছু করতে প্রস্তুত। দেশ ও জাতির ভালোর জন্যই বিএনপি 31 দফা দিয়েছে জানিয়ে তারেক রহমান বলেন, কোনোভাবেই মানুষের আস্থা ও বিশ্বাস নষ্ট করা যাবে না। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। গাইবান্ধা, লালমনিরহাট ও কুড়িগ্রাম বিএনপির উদ্যোগে রাষ্ট্রকাঠামো মেরামতের 31 দফার প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে প্রাথমিক শিক্ষার পর্যায় থেকেই পদক্ষেপ গ্রহণ করতে হবে। এ লক্ষ্যে নিজের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপির বিভিন্ন সীমাবদ্ধতা থাকতে পারে, তারপরও বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র, খাল খনন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, কৃষিতে সংস্কার, নারীদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা, গার্মেন্টস শিল্পের বিকাশ এবং লাখ লাখ মানুষকে বিদেশ পাঠানোর উদ্যোগ নিয়েছে বিএনপি। ঘোষিত 31 দফার মাধ্যমে ভবিষ্যতে উন্নয়ন ও সংস্কারের ধারা অব্যাহত রাখার কথা জানান তিনি। ভিন্নতা থাকতেই পারে আমাদের সাথে, মত পার্থক্য আমাদের সাথে থাকতেই পারে, সেটি কোনোই সমস্যা না। জনগণের স্বার্থে, দেশের স্বার্থে বিএনপি সব সময় রাজি আছে যে কোনো কাজ করতে। এর ভেতরে যদি ভালো কিছু কেউ প্রস্তাবনা দেন, নিয়ে আসতে পারেন, অবশ্যই আমরা দেশ এবং জনগণের স্বার্থে সেটি গ্রহণ করব। বিএনপির বিরুদ্ধে অনেক অদৃশ্য শক্তি কাজ করছে জানিয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। আমি আজকে থেকে 8 মাস আগে বলেছিলাম আপনাদেরকে, নিশ্চয়ই অনেকেই সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন, যে আমাদেরকে অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। বুঝেছেন কেন 8 মাস আগে আমি কথাটাই বলেছিলাম? আজ সেটি প্রমাণিত হচ্ছে সত্য। কাজে সেই অদৃশ্য অনেক শক্তি কিন্তু, অদৃশ্য অনেক শত্রু বা প্রতিপক্ষ কিন্তু আজ আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে। আমরা যদি আমাদেরকে ঐক্যবদ্ধ না করি, আমাদের ভিতরে কেউ যদি কিছু কিছু কাজ করে থাকে যেগুলো জনসমর্থনযোগ্য নয়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তাদেরকে সরিয়ে দিতে হবে, তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। ধর্মবর্ণ নির্বিশেষে সবার পরিচয় বাংলাদেশি জানিয়ে তিনি বলেন, প্রতিটি মানুষের সমর্থন আদায়ে কাজ করতে হবে। প্রত্যেকের পরিচয় আমরা বাংলাদেশি, কাজে প্রত্যেকের কাছে আপনাদেরকে যেতে হবে, কারণ প্রত্যেকটি মানুষের সমর্থন আমাদের প্রয়োজন। যত বেশি সংখ্যক মানুষের সমর্থন আমরা অর্জন করতে সক্ষম হব, তত ভালোভাবে আমরা এই 31 দফাকে বাস্তবায়ন করতে সক্ষম হব, তত শক্তিশালীভাবে আমরা এই 31 দফাকে বাস্তবায়ন করতে সক্ষম হব। দেশের 20 কোটি মানুষের সমস্যা সমাধানে প্রত্যেকেই স্ব স্ব অবস্থানে থেকে দায়িত্ব পালন করবেন বলে আশা করেন তারেক রহমান। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। এদিকে একই ব্যক্তি পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, ঐকমত্য কমিশনের এমন প্রস্তাবের সাথে একমত প্রকাশ করেছে বিএনপি। তবে 2 বারের পর বিরতি দিয়ে আবারও প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ রাখার পক্ষে মত দিয়েছেন দলটির নেতারা। এছাড়া রাষ্ট্রপতির হাতে কি কি ক্ষমতা রাখা যায় সে বিষয়েও তারা সুপারিশ করেছেন। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনায় এসব প্রস্তাব তুলে ধরে বিএনপি। বিস্তারিত ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদনে। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে মঙ্গলবার সংস্কার প্রস্তাব নিয়ে 3য় দফার বৈঠকে বসে বিএনপির একটি প্রতিনিধি দল। স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে সকাল 11:15টায় সংসদের এলডি হল মিলনায়তনে বৈঠক শুরু হয়। বৈঠকের শুরুতে সূচনা বক্তব্য রাখেন জাতীয় ঐকমত্য কমিশন ও বিএনপির প্রতিনিধিরা।
35টি রাজনৈতিক দলের মধ্যে 15টি দলের সাথে বৈঠক হয়েছে। রাজনৈতিক দলগুলোর সুপারিশের ভিত্তিতে জাতীয় সনদ করতে চায় কমিশন। অন্যদিকে বিচার বিভাগ, নির্বাচন, জনপ্রশাসন ও দুদকের সংস্কার নিয়ে আলোচনা করে বিএনপি। আমরা প্রথম পর্যায়ের আলোচনায় বেশ কিছু বিষয়ে লক্ষ্য করেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে আমাদের ঐকমত্য কমিশনের পক্ষ থেকে এবং সংশ্লিষ্ট কমিশনগুলোর পক্ষ থেকে যে সমস্ত সুপারিশ দেওয়া হয়েছে বেশ কিছু বিষয়ে সামঞ্জস্য আছে, বেশ কিছু বিষয়ে মত ভিন্নতাও আছে। আমরা আশা করছি দ্বিতীয় পর্যায়ে আমরা আলোচনায় মে মাসের মাঝামাঝি সময় থেকে অগ্রসর হতে পারব। আমরা জাতীয় ঐকমত্য কমিশন কর্তৃক প্রদত্ত সংক্ষিপ্ত, যেটাকে আমরা স্প্রেডশিট বলি, ওর উপরে আমরা কোনো আলোচনাই করিনি। সেটা একটা আমাদের মধ্যে ধোঁয়াশার সৃষ্টি করেছিল, বিভিন্ন রকমের বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। 2 ঘন্টার বৈঠক শেষে দুপুরে গণমাধ্যমে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রতিনিধি দলের প্রধান সালাউদ্দিন আহমেদ। বৈঠকে বেশ কিছু বিষয়ে একমত পোষণের পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে দ্বিমত জানিয়ে সুপারিশও করেছে দলটি। প্রধানমন্ত্রী পদের মেয়াদের ক্ষেত্রে একটা বিতর্ক আছে, সেটা ওনারাও একটা বিকল্প প্রস্তাব দিয়েছিলেন, তবে সেটা এখনো আমরা ফর্মালি পাইনি। আমরা যেটা আমাদের দলের অবস্থান, সেটা আমরা আগেও বলেছি যে পরপর 2 বারের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী থাকবেন না, অর্থাৎ তারপরে গ্যাপ দিয়ে এর পরে হতে পারে, যেখানে রাষ্ট্রপতির হাতে কি কি ক্ষমতা অর্পণ করা যায় এবং প্রধানমন্ত্রীর সাথে আলোচনা না করে স্বাধীনভাবে রাষ্ট্রপতি কি কি ফাংশন করতে পারবেন সেটা ডিটেইল করা থাকবে। সেটা অনেক বিষয়াদি থাকবে, এখন এই মুহূর্তে আমরা ডিসক্লোজ করছি না। সেটা ওনারা মোটামুটি অ্যাকসেপ্ট করেছেন বলে মনে হয়েছে। এছাড়া একই ব্যক্তি প্রধানমন্ত্রী, দল ও সংসদ নেতা হতে পারবে না এমন প্রস্তাবে বিএনপি সম্মতি দিয়েছে। সেই সঙ্গে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনেরও বিরোধী তারা। কিছু আর্টিকেল থাকে। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। মৌলিক অধিকার ক্ষেত্রে সেকশন 8। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বর্তমানে বিশ্ব নানান সংকটে জর্জরিত। বৈষম্য কমাতে প্রয়োজন নতুন অর্থনৈতিক ব্যবস্থা, যার মূল ভিত্তি হবে সামাজিক ব্যবসা। প্রধান উপদেষ্টা বলেন, আমরা পৃথিবীর জন্য আশার এক বাতিঘর হিসেবে দাঁড়াতে চাই। আহ্বান জানান অন্তর্ভুক্তিমূলকভাবে সামাজিক চুক্তি পুনর্লিখনে, যেখানে সামাজিক ব্যবসা ও মাইক্রো ফাইন্যান্সের ভূমিকা অন্বেষণে প্রান্তিক জনগণের জন্য টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক সুযোগ তৈরি করবে। এছাড়া রোহিঙ্গা সংকট নিরসনে বিশ্ব সম্প্রদায়ের সহায়তা চান বাংলাদেশের সরকার প্রধান। রুকনুজ্জামানের রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস কাতার সফরের মঙ্গলবার দিনের শুরুতেই রাজধানী দোহায় অনুষ্ঠিত আর্থনা সম্মেলনে যোগ দেন। সম্মেলনে দেয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা সংকটে জর্জরিত বিশ্বের জন্য আশার বাতিঘর হিসেবে নতুন এক অর্থনৈতিক ব্যবস্থার কথা তুলে ধরেন, যার ভিত্তি হবে সামাজিক ব্যবসা, অর্থনৈতিক অন্তর্ভুক্তি ও প্রান্তিক জনগণের অর্থনৈতিক সুযোগ সৃষ্টি। whole idea of making ourselves in a tight jacket, in bonsai. Just break out of the big bonsai. That's my idea. Thank you very much. শূন্য দারিদ্র, শূন্য বেকারত্ব, শূন্য কার্বন নিঃসরণ, এই 3 শূন্যের অর্জনের পাশাপাশি আরও একটি শূন্য অর্জনের কথাও বলেন প্রধান উপদেষ্টা। পণ্য ও প্রক্রিয়াকে এমনভাবে ডিজাইন করা যাতে বর্জ্য কমানো যায় এবং সবকিছুর পুনর্ব্যবহার, রিসাইক্লিং এবং কম্পোজিটিংয়ের মাধ্যমে শূন্য বর্জ্যের লক্ষ্য অর্জন করা। ওনার বক্তব্যের মূল বিষয়বস্তু ছিল যে কিভাবে মাইক্রো ক্রেডিট এবং সোশ্যাল বিজনেস কিভাবে মানুষের জীবনকে ট্রান্সফর্ম করে, সেটা বাংলাদেশেই হোক আমেরিকাই হোক, এই পুরো বিষয়টা উনি তুলে ধরেছেন এবং এটা কিভাবে মানুষকে হোপ যোগায় এই জিনিসটা, এবং উনি এটাকে আরও যাতে মানুষ যাতে এটা দোরগোড়ায় যাতে পৌঁছে যায়, পৃথিবীতে যাতে সোশ্যাল বিজনেস আরও আমরা শুরু করতে পারি। সোশ্যাল বিজনেসের মূল যে কনসেপ্ট, যে স্পেসিফিক একটা ইস্যু ধরে, একটা প্রবলেম ধরে, প্রবলেমকে সলভ করার জন্য একটা সোশ্যাল বিজনেস করে, এগুলো। অধ্যাপক ইউনূস রোহিঙ্গা সংকট নিরসনে বিশ্ব সম্প্রদায়ের সহযোগিতাও চান। প্রধান উপদেষ্টার বিভিন্ন কার্যক্রম নিয়ে ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। কাতার আমাদেরকে জানিয়েছে তারা বাংলাদেশের থেকে 725 জন সোলজার নিবে। এটা পার্মানেন্টলি প্রতি 3 বছর পর পর এই যে এরা একটা ব্যাচ আসবে 3 বছর, তারপরে আবার এবং আমরা চাচ্ছি যে এই নাম্বারটা যাতে আরও বেড়ে 1600 বা আরও বেশি করা যায়। আমরা আরও তো অনেকগুলো ইস্যু আছে কাতারে, আমরা আরও বেশি শ্রমিক পাঠাতে চাই। তো
তো আমরা চাচ্ছি যে কাতারের সাথে আমাদের সম্পর্কটা আরও সুদৃঢ় হলে আমরা যদি এলএনজি আরও বেটার প্রাইসে পাই, হোয়াই নট, আমরা এই বিষয়ে কাতারের সাথে আমাদের খুব ভালো। এরপর প্রধান উপদেষ্টা সম্মেলনের সাইডলাইনে কাতারের আমিরের মা শেখ মোজা বিনতে নাসেরের সঙ্গে দেখা করেন। কাতারের উন্নয়ন ফাউন্ডেশনের প্রধান শেখ তানি বিনতে হামাদ বিন খলিফা আল তানির সাথেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা। কাতারের বৈশ্বিক চ্যারিটি ফাউন্ডেশনের নির্বাহী প্রধান নবাব আবদুল্লাহ আল হামাদির সঙ্গেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এছাড়া কাতারের আমিরের বোন আর্থনা সামিটের আয়োজক শেখ হিন্দ বিনতে হামাদ আল তানির সঙ্গেও বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদকে গ্রেপ্তারে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল। গত 10 এপ্রিল রেড নোটিশ জারি হয়েছে বলে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি ও পুলিশ সদর দপ্তরকে নিশ্চিত করেছে। দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালত সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে রেড নোটিশ জারির নির্দেশ দেন। তারপর গত ফেব্রুয়ারি মাসে বেনজিরের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করা হয় ইন্টারপোলের কাছে। বেনজিরের অবস্থান শনাক্ত না হওয়ায় তার বিরুদ্ধে রেড নোটিশটি ইন্টারপোলের ওয়েবসাইটে দেওয়া হয়নি। এদিকে গত 5 অগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ আরও 11 জনের বিষয়টি ইন্টারপোলের আইনি পর্যালোচনাধীন রয়েছে। এদিকে শেখ হাসিনাকে দেশে ফেরাতে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত নিতে আগামী সপ্তাহে বৈঠকে বসবে দুর্নীতি দমন কমিশন দুদক। এই তথ্য জানিয়েছেন সংস্থাটির কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ। জানান, দুর্নীতি মামলার পলাতক আসামিদের ফেরাতে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাথে চুক্তি হয়েছে, পাঠানো হয়েছে চিঠি। এদিকে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে বাংলাদেশি নাগরিক হিসেবে বিচারের মুখোমুখি করা হবে বলেও জানান দুদক কমিশনার হাফিজ আহসান ফরিদ। রিপোর্ট ফরুক বাবুর। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে হত্যা, গুম, দুর্নীতি, জালিয়াতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে একাধিক মামলা হয়। ক্ষমতার অপব্যবহার করে রাজুকের আবাসন প্রকল্পে মিথ্যা তথ্য দিয়ে প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে 6টি মামলা করে দুদক। দুদকের 4টি মামলার চার্জশিট দাখিল হওয়ায় হাসিনা পরিবারের সদস্যদের গ্রেফতারের আদেশ দেয় আদালত। তবে জনরোষের মুখে পালিয়ে যাওয়া পরিবারটির সব সদস্য বর্তমানে বিদেশে। তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের জন্য সকল চেষ্টা চলছে। এ বিষয়ে দুদক কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাফিজ আহসান ফরিদ জানান, হাসিনাকে দেশে ফেরত আনতে রেড অ্যালার্ট জারির বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি, তবে দ্রুত বৈঠকে বসবে দুদক। রেড অ্যালার্ট সম্পর্কে আমার কোনো ধারণা নেই, কোনো এরকম আমি কোনো ডকুমেন্ট সাইন করি নাই, যেহেতু সেটা আমি কনফার্ম করতে পারবো না। রেড অ্যালার্ট সম্পর্কে স্যার, আপনারা কি জারি করার চিন্তা ভাবনা করেছেন কিনা? স্বাভাবিকভাবে তো আমরা এখনো কমিশন আলোচিত হয়নি। কবে স্যার, কবে নাগাদ নেক্সট কমিশন মিটিং হয়তো এই সপ্তাহে, যদি না আগামী সপ্তাহে হবে তখন আলোচনা করা হবে, যদি প্রয়োজন পড়ে রেড অ্যালার্ট জারি করা হবে। যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিককে দেশে ফেরত আনা প্রসঙ্গে দুদক কমিশনার বলেন, টিউলিপের বিরুদ্ধে মামলা হয়েছে বাংলাদেশের নাগরিক হিসেবে। যেসব চিঠি দেওয়া হয়েছে তা পাঠানো হয়েছে টিউলিপের বাংলাদেশি ঠিকানায়। আমাদের সাথে বিভিন্ন আন্তর্জাতিক দুর্নীতি দমন সংস্থার সাথে আমাদের চুক্তি পর্যায়ে রয়েছে। চুক্তি হয়ে গেলেই আমরা তাদের কাছ থেকে সাহায্য আসবো। আমরা তো তার বিরুদ্ধে মামলা করেছি সে বাংলাদেশের নাগরিক হিসেবে, এবং তাকে আমরা যেসব চিঠিপত্র দিয়েছি দুর্নীতি দমন সব বাংলাদেশি ঠিকানা, তাকে আমরা এখানে বিদেশি নাগরিক হিসেবে আমরা কনসিডার করি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ওই বিদেশি এমবাসিতে যাবে, বিদেশি এমবাসি থেকে আমাদের এমবাসিতে যাবে, বিদেশে অ্যান্ড দেন গোজ টু দি গভর্নমেন্ট। বর্তমানে ব্রিটিশ এমপি হিসেবে যুক্তরাজ্যেই অবস্থান করছেন টিউলিপ। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। গাজীপুরের গাছা থানার 3টি হত্যা মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি, সাধন চন্দ্র মজুমদার, কামরুল ইসলাম ও সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ 6 জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সকালে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 3-এ তাদেরকে হাজির করা হলে বিচারক ওমর হায়দার তাদের এই 3 মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গাজীপুরের গাছা এলাকায় 6 জন নিহত হন। এই ঘটনায় গাছা থানায় আলাদা 3টি হত্যা মামলা হয়। সেই মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে। এদিকে আসামিদের আদালতে তোলা হলে বিক্ষোভ মিছিল করে বিএনপিপন্থী আইনজীবীরা। এ সময় সাবেক মন্ত্রী ও প্রতিমন্ত্রীর ওপর ডিম নিক্ষেপ করেন তারা। পরে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার দাবি করেন তারা। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের ভাগ্নে আবু হায়দার রতনকে রাজধানীর রমনা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া রতন গাজীপুরের শ্রীপুরে একটি হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে 2টি মামলার আসামি। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদিন। তিনি জানান, বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলায় গত রাতে তাকে রমনা থানা পুলিশের সহায়তায় গ্রেফতার করা হয়। 10 দিনের রিমান্ডের আবেদন জানিয়ে তাকে গাজীপুর কোর্টে পাঠানো হলে আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যা মামলায় নথি পুড়ে যাওয়া নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। মামলার বাদী পক্ষের আইনজীবীরা দাবি করছেন, রাষ্ট্রপক্ষ আদালতে জানিয়েছে 5 আগস্টের আগুনে ডিবি পুলিশের হেফাজতে থাকা সাগররুনি হত্যা মামলার নথি পুড়ে গেছে। তবে বাদী পক্ষের আইনজীবীর দেয়া এমন তথ্য অস্বীকার করে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, এমন কোনো তথ্য তারা আদালতকে দেননি। এদিকে মামলার তদন্ত শেষ করতে আরও 6 মাস সময় দিয়েছে আদালত। রিপোর্ট গ্যালমান শফির। সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন রুনি হত্যা মামলা নিয়ে আওয়ামী লীগ সরকার একের পর এক নাটকের জন্ম দেয়। বিচার পাওয়া যেন সোনার হরিণ, সেই পর্যায়ে চলে গেছে সাংবাদিক দম্পতি হত্যার মামলা। পুলিশ, গোয়েন্দা পুলিশ, র্যাব সবাই মিলে 117 বার প্রতিবেদন দাখিলের সময় পরিবর্তন করেছে। এখন সাগররুনি হত্যার তদন্তের দায়িত্বে রয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন PBI। 13 বছর বিচারের মুখে ঝুলে থাকা হত্যা মামলা নিয়ে আবারও দেখা দিয়েছে ধোঁয়াশা। মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজিবের হাইকোর্ট বেঞ্চকে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, 5 আগস্টের আগুনে ডিবি পুলিশের হেফাজতে থাকা সাগররুনি হত্যা মামলার নথি পুড়ে গেছে। এ তথ্য জানানোর পর তদন্ত শেষ করতে 6 মাস সময় দিয়েছে হাইকোর্ট। রাষ্ট্রপক্ষ একটু বলার চেষ্টা করেছেন যে অনেক কিছু ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, অনেক কিছুই অনেক দিনের আগের নথি, অনেক কিছুই খুঁজে পাওয়া যায়নি। সিডি, ডিভিডি কোন জায়গার কি হয়েছে, মিসপ্লেস হয়ে গেছে, যথেষ্ট জায়গায় নাই, এই সমস্ত কথা তিনি বলেছেন। কারণ আদালত প্রশ্ন করেছিলেন এত সময় কেন দরকার হবে। 9 মাস যেহেতু তারা সময় চেয়েছেন, সেই জন্য তার জাস্টিফিকেশন করতে গিয়ে কিছু কথা বলেছেন যে এভিডেন্সগুলো অনেক কিছু ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। তো এগুলো সব আসলে যেহেতু তদন্ত চলমান, কিছুটা সংবেদনশীলতা আছে, সব চাইলেও আমরা ডিসক্লোজ করতে পারিনি। আমি প্রগ্রেস রিপোর্ট দেখেছি, তিনি প্রগ্রেস রিপোর্ট নিয়ে এসেছেন, আদালতের সামনে আমাকে দেখিয়েছেন, আমার সেটা প্রাথমিকভাবে দেখার সুযোগ হয়েছে। আমার মনে হয় তারা সিনসিয়ার ওয়ার্ক করছে, আর একটু সময় দিলে অসুবিধার কোনো কারণ থাকবে। তবে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল দাবি করেন, মামলাটির কোনো নথি হারানো বা পুড়ে যাওয়ার কোনো ঘটনা ঘটেনি। এ ধরনের কোনো কথা আদালতে বলেননি তিনি। কোর্টে উনি গায়েবের শব্দটা উচ্চারণ করেননি। আমি যেটা বলেছিলাম কোর্টে পুরানো বলতে বুঝিয়েছি আমি, নট পুরানো, এটা পুরাতন মামলা। এটা ইনভেস্টিগেশন করতে একটু সময় লাগবে, কারণ এখন এই অনেক অফিসারকে জায়গায় ট্রান্সফার হয়ে গেছে, অনেকে হয়তো বা চাকরিতে নেই, এটা ইয়েতে আছে, তো তাদের সাথে কথা বলতে হচ্ছে, তখনকার জিনিস বের করতে হচ্ছে, দেখতে হচ্ছে, অনেক কিছু করতে হচ্ছে, সেই জন্য এটা সময়ের দরকার। পুরেছে সে কথাটা আমি কখনো পুরলে তাহলে ইনভেস্টিগেশনে গায়েব হয়েছে, মানে এটা না ডিবি অফিসার অনেক গায়েবের প্রশ্ন, গায়েব শব্দটা আমি ব্যবহার করিনি। এদিকে তদন্তকারী সংস্থা PBI গণমাধ্যমে খুদে বার্তায় জানায়, ডিবি পুলিশের অধিকাংশ অফিসার বদলি হওয়ায় পুরনো নথি খুঁজে পাওয়া যাচ্ছে না। নথি খুঁজে পাওয়া সময় সাপেক্ষ বলেও জানিয়েছে PBI। গ্যালমান শফি, বাংলা ভিশন, ঢাকা। এদিকে মানবতা বিরোধী অপরাধের মামলায় জামাত নেতা ATM আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানির জন্য আগামী 6 মে দিন পুনর্নির্ধারণ করেছে আপিল বিভাগ। ওই দিন কার্যতালিকার 1 নম্বরে থাকবে ATM আজহারুল ইসলামের মামলাটি। মঙ্গলবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বেঞ্চ এই দিন ধার্য করেন। আজ আপিলের শুনানির জন্য দিন ধার্য থাকলেও 6 মে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি করবেন বলে তারিখ পুনর্নির্ধারণ করেন। শুনানির সময় এজলাস কক্ষে জামাতে ইসলাম
ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের গোলাম পরোয়ার বলেন, 5 আগস্টের পর দীর্ঘ সময় পার হলেও আজহারুল ইসলামের মামলাটি নিষ্পত্তি না হওয়ায় ব্যথিত তারা। তবে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ায় আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই সমাধান চান তারা। 5 আগস্টের সরকার পরিবর্তনের পর যারা আওয়ামী ফ্যাসিবাদের হাতে মজলুম ছিল, অন্যায়ভাবে আটক ছিল, অন্যায় বিচারে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, গুম করা হয়েছে, অন্যায়ভাবে শাস্তি দেওয়া হয়েছে, প্রায় সকলেই তারা কিন্তু মুক্তি পেয়ে গিয়েছে। কিন্তু আমাদের মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে আনিত যে সমস্ত মিথ্যা অভিযোগ, তার কোনো একটি অভিযোগের সাথে তার তিলমাত্র সম্পর্ক নেই। তারপরে ওই 8 মাস পর্যন্ত আমাদের নেতা কর্মী শুভাকাঙ্ক্ষী যারা ন্যায় বিচারের প্রত্যাশায় দিন গুনছেন তারা ব্যথিত। আমরা হতাশ নেই এই কারণে যে আদালতের কাছে আমরা সুবিচারের জন্য ধৈর্য ধারণ করছি। আমরা আশা করি আদালত আমাদের প্রতি সুবিচার করবেন। অন্যদিকে গত 5 আগস্ট রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে 25 মে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য 4 সপ্তাহ সময় চেয়ে আবেদন করেন প্রসিকিউশন। ট্রাইব্যুনাল 25 মে দিন ঠিক করেন। এর আগে গ্রেফতার পুলিশের 4 সদস্য ইন্সপেক্টর আরশাদ হোসেন এবং কনস্টেবল মোহাম্মদ সুজন হোসেন, ইমাজ হোসেন, ইমন ও নাসিরুল ইসলামকে সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। তদন্ত সংস্থা গত রবিবার তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কার্যালয়ে জমা দেয়। চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানান, ভিডিও ফুটেজ দেখে যাদের সম্পৃক্ততা মিলেছে তাদেরকেই অভিযুক্ত করা হয়েছে। ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করতে হবে কিনা এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত জানতে চেয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। এর আগে গত 27 মার্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনের ফল বাতিল করে বিএনপি প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দেয় আদালত। 2020 সালে নির্বাচনকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনের প্রার্থী ইশরাক হোসেনের গাড়ি বহরে হামলা করা হয়। নির্বাচনে ভোটারদের ভোট গ্রহণে বাধা দেয়া হয় ও ভোট জালিয়াতি করা হয়। এত সব জালিয়াতির পরেও নির্বাচন কমিশন আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলিনুর তাপসকে মেয়র ঘোষণা করে। নির্বাচন কমিশনের গেজেট চ্যালেঞ্জ করে 2020 সালের 3 মার্চ ইশরাক হোসেন বাদী হয়ে মামলা করেন। পূর্ণাঙ্গ শুনানি নিয়ে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে আদালত। সপ্তাহের ব্যবধানে ফের সংঘর্ষ হয়েছে রাজধানী ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে। উত্তেজনা ছড়িয়ে পড়লে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পুলিশ লাঠিচার্জ আর টিয়ার শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 2 কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে শিক্ষার্থী এবং পুলিশ সহ আহত হয়েছেন অর্ধ শতাধিক। বুধ ও বৃহস্পতিবার 2 কলেজ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। মুহুর্মুহুর টিয়ার সেল আর ধাওয়া পাল্টা ধাওয়ায় আবারও রণক্ষেত্র রাজধানীর সায়েন্স ল্যাব। ঢাকা কলেজ আর সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যকার এই সংঘর্ষ যেন রাজধানীবাসীর নিত্যসঙ্গী। দুপুর 12টার কিছু পর ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে সায়েন্স ল্যাব ও এর আশপাশ এলাকায়। এ সময় উভয় পক্ষকে ইটপাটকেল নিক্ষেপ করতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও টিয়ার সেল ছোড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ঢাকা কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, সোমবার তাদের এক শিক্ষার্থীকে মারধর করেছে সিটি কলেজের শিক্ষার্থীরা। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার 2 কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ঢাকা কলেজের স্টুডেন্টরা 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছিল যেন 24 ঘন্টার ভিতরে কালকে যে ছেলেকে হামলা করেছে গ্রেপ্তার করে। গ্রেপ্তার না করার কারণে আজকের এই পরিস্থিতি। এই পরিস্থিতির জন্য ঢাকা কলেজ, সিটি কলেজ এবং নিউ মার্কেট থানা প্রশাসনই সম্পূর্ণ দায়ী। আমরা ক্লাস করতেছিলাম, সাডেনলি সব টিচাররা এসে বলছে যে তোমরা বেরোতে পারবে না, তোমাদের ক্লাসে থাকতে হবে। পরে অনেকক্ষণ পরে জানতে পারলাম যে নিচে মারামারি লাগছে, এরকম একটা সিচুয়েশন। আজকে তারা আমাদের উপর লাঠিচার্জ করছে পুলিশ, কিন্তু তারা সিটি কলেজের উপর কিছু করছে না। এর বিচার আমরা চাই। গতকালকে যে ঢাকা কলেজের একটা ছেলে ব্যথা পাইছে, সেটা আমাদের কলেজের কেউ করেনি, ওইটা অন্য একটা ছেলে ছিল এবং এটা জানা, ওরা প্রমাণও দেখাতে পারে নাই যে আমাদের কলেজের কেউ করছে, কিন্তু ওরা অযথা আমাদের কলেজে হামলা চালায়। পুলিশ জানায় এই ঘটনায় তৃতীয় কোনো পক্ষ নাশকতার চেষ্টা করছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এটা চলতে দেওয়া যাবে না, এটা যে কোনো সময় এটা দুর্ঘটনা ঘটবে। এই দুর্ঘটনা বা এই যে অকালে যেন কোনো দুর্ঘটনা না ঘটে, এইটা আমরা তৎপর আছি। আমরা ইনশাল্লাহ আমরা বসার চেষ্টা করব এবং এইটার মূলে একটু যাওয়ার চেষ্টা করব যেন ভবিষ্যতে আর না হয়। এদিকে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছে সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এফএম মোবারক হোসেন। প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, থানা প্রশাসন, ডিসি সবার কাছে আমাদের আহ্বান থাকলো, আজকে আমাদের কলেজে যারা হামলা করেছে তাদেরকে চিহ্নিত করে
তাদের বিরুদ্ধে আপনারা কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করুন। এর আগে গত 15 এপ্রিল রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে রাজধানীর তেজগাঁওয়ে তিব্বত মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি শিল্প কারখানার শ্রমিকরা। দুপুর 2:45 থেকে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে মহাখালী থেকে 7 রাস্তা পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। চরম দুর্ভোগে পড়েন পথচারী ও সাধারণ মানুষ। আন্দোলনরত শ্রমিকদের দাবি, অভিযুক্তকে ফাঁসি দিতে হবে। বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরাতে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্যের পাশাপাশি কাজ করেন সেনাবাহিনীর সদস্যরাও। এদিকে পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীদের দাবির মুখে অভিযুক্ত ওই কর্মকর্তাকে চাকরিচ্যুত করেছে প্রতিষ্ঠানটি। এই ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে পুলিশ। আমরা তাকে পরবর্তীতে আমাদের কাস্টডিতে নিয়েছি এবং তার বিরুদ্ধে আইনানুগ যে ব্যবস্থা সেটা আমরা নিব। জানেন, ধর্ম অবমাননার জন্য পেনাল কোডে একদম পার্টিকুলার ওই সেকশনেই আছে। এই সেকশনে আমরা তার বিরুদ্ধে যে আইনানুগ ব্যবস্থা এবং সর্বোচ্চ শাস্তি যেন হয় সেটা আমরা নিশ্চিত করব ইনশাল্লাহ। জনদুর্ভোগ সৃষ্টি করে আমার নিজের স্বার্থ আদায়ের জন্য আমি রাস্তায় নেমে পড়ব। আমি সকলকে অনুরোধ করব এই কাজ যেন আমরা না করি। আমাদের যদি কোনো প্রতিবাদ করার বিষয় থাকে, আমরা রাস্তার সাইডে ফুটপাতে ব্যানার নিয়ে, প্লে কার্ড নিয়ে আমরা দাঁড়াই যাব। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের যে কথাগুলো এগুলো প্রশাসনকে বা অন্যান্য কাউকে বলার চেষ্টা করব। রপ্তানিতে আধিপত্য ধরে রাখতে ক্ষতিকর কার্বন নিঃসরণ কমানোর প্রতিযোগিতায় দেশের পোশাক খাত। কিন্তু এই বিষয়টি যে গতিতে এগোচ্ছে তাতে 2030 সাল নাগাদ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার 40% উন্নীত করার লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে শঙ্কায় বিশেষজ্ঞরা। ব্যবসায়ীরাও বলছেন, বায়ারদের শর্ত মেনে জ্বালানির রূপান্তর না হলে হোঁচট খাবে রপ্তানি। খরচ নামবে শ্রমিকদের ওপরও। এই চিন্তা মাথায় রেখে গ্রিন এনার্জিতে রূপান্তরের উচ্চ শুল্ক কর প্রত্যাহারের দাবি জানিয়েছে রপ্তানিকারকরা। জিয়াউল হক সবুজের রিপোর্ট। 2017 সালে নবায়নযোগ্য জ্বালানির যুগে প্রবেশ করে বাংলাদেশ। এই ধারাবাহিকতায় গাইবান্ধার তিস্তা পাড়ে বসানো হয় দেশের সবচেয়ে বড় 200 মেগাওয়াট ক্ষমতার 5.5 লাখ সোলার প্যানেল। এত বড় অগ্রগতির পরও নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদন এখনও ঘুরপাক খাচ্ছে মোট উৎপাদনের 4% মধ্যে। জাতীয় গ্রিডের বাইরে ছাদভিত্তিক সোলার প্যানেলও বেশ জনপ্রিয়। দেশে গড়ে ওঠা 250টি সবুজ কারখানায় পরিবেশ বান্ধব বিকল্প জ্বালানি থেকে মেটানো হচ্ছে প্রায় অর্ধেক চাহিদা, যা শুধু জীবাশ্ম জ্বালানির ব্যবহারই কমাচ্ছে না, জাতীয় গ্রিডেও যোগ করছে বাড়তি বিদ্যুৎ। তো আমাদের এই কারখানাটা আমরা UNFCCC সাইন করেছি এবং ওখানে আমাদের কমিটমেন্ট আছে যে 2030 সাল নাগাদ আমরা আমাদের প্রোডাক্টের যে কার্বন ইমিশন আছে সেটা 50% পর্যন্ত কমিয়ে আনবো। তো ওই কমিটমেন্টটাকে মাথায় রেখে আসলে আমরা ক্রমাগত আস্তে আস্তে ফসিল ফুয়েল বেসড জেনারেশন থেকে মোর রিনিউয়েবল সোর্সের দিকে যাচ্ছি। বিশ্ববাজারে টিকে থাকার মানদণ্ডে ইউরোপীয় ইউনিয়নের জিরো কার্বন নীতি বাস্তবায়নে কিছু কারখানা মনোযোগ দিলেও এখনও দ্বিধায় হাজারো উদ্যোক্তা। নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে উচ্চ হারে মূল বাধা বলছেন রপ্তানিকারকরা। এখন কেন করতে পারছি না? এটার উপর যখন এমনি তো এটা অনেক কস্টলি, এরপর যখন আমি এটার উপর এটি ট্যাক্স ব্যাট ইত্যাদি ডিউটি ইত্যাদি থাকবে, তখন দেখা যাবে এটার কস্ট আরও বেড়ে গেছে। তাহলে ওই কস্ট দিয়ে আমি কেন এটাতে যাব? গিয়ে আমি যাচ্ছি সরকারকে সহযোগিতা করতে, আর সরকার এনে করছে ব্যবসা, তাহলে তো হবে না। এই জায়গাটাকে বরঞ্চ সরকার এটার উপরে সব কিছু প্রত্যাহার করে দিয়ে আমাদেরকে যখন এটা করতে সুযোগ দিবে, তাহলে এটা অনেক ইন্ডাস্ট্রি, অনেক লোকজন এটা করলে এইটা থেকে উৎপাদিত বিদ্যুৎ সরকারের বিভিন্ন জায়গায় বরঞ্চ এটা সাপোর্ট হবে। গবেষকরাও বলছেন, শক্তির রূপান্তর শুধু পরিবেশের জন্যই উপকারী নয়, খরচ কমাতেও বেশ কার্যকরী। তাই নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে শিল্প বান্ধব নীতি প্রণয়নের পরামর্শ দেন তারা। এখানে বেশ কয়েকটি চ্যালেঞ্জ আছে। একটি তো হচ্ছে যে বিনিয়োগ করতে হবে, ইন্ডাস্ট্রিগুলোকে আপফ্রন্ট ইনভেস্টমেন্ট করতে হবে এবং এটার জন্য প্রয়োজন স্বল্প মূল্যে ঋণ। বাংলাদেশ ব্যাংকের যে অর্থায়ন রয়েছে সেটা এক্সেস করা অনেক ক্ষেত্রেই জটিল হয়, প্রচুর ডকুমেন্টেশনের প্রয়োজন হয়। রুফটপ সোলারের ক্ষেত্রে এখানে এর বিভিন্ন অ্যাক্সেসরিজের জন্য আমদানি শুল্ক রয়েছে, যেটা এর খরচকে বাড়িয়ে দেয়। তো নতুন যে নবায়নযোগ্য জ্বালানি পলিসি গভর্নমেন্ট তৈরি করছে, সেখানে এই ডিউটিগুলো শুল্কে অব্যাহতি দেওয়ার কথা বলা আছে। সেটা যদি করা হয় তাহলে এই ট্রানজিশনটা দ্রুত হবে। জাতিসংঘের জলবায়ু সনদে স্বাক্ষর করা দেশ হিসাবে সব পোশাক কারখানায় সক্ষমতা বাড়াতে অর্থায়নের তাগিদ বিশেষজ্ঞদের। কলকারখানায় নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের টার্গেট থেকে
বহুদূরে বাংলাদেশ, কিন্তু ব্র্যান্ড বায়াররা যেভাবে পরিবেশ বান্ধব জ্বালানি ব্যবহারের তাগিদ দিচ্ছে বারবার, তাতে করে শর্ত না মানলে রপ্তানিতে পড়তে পারে নেতিবাচক প্রভাব, যার পরোক্ষ প্রভাব পড়বে তৈরি পোশাক খাতের ওপর, ক্ষতিগ্রস্ত হতে পারে শ্রমিকরা। তাই সময় থাকতে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, সাভার। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, গুমের মতো অপরাধ বন্ধে ও বিচারে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার। বিকেলে রাজধানীতে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ 2025 নিয়ে আয়োজিত এক মত বিনিময়ে উপদেষ্টা এই তথ্য জানান। তিনি বলেন, যেসব অপরাধ হয়েছে সরকারের সবচেয়ে অগ্রাধিকারগুলোর মধ্যে গুম অন্যতম। এই অধ্যাদেশের মাধ্যমে গুমের বিচার করবে সরকার। তিনি আশা করেন পরবর্তী সরকার এই অধ্যাদেশটি সংসদে উত্থাপন করে বৈধতা দেবে। মতবিনিময়ে আইন ও বিচারাঙ্গনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। গুমের শিকার ব্যক্তির উত্তরাধিকাররা যেন ব্যাংকে লেনদেন করতে পারে। একই সাথে গুম হওয়া ব্যক্তির যদি মৃত্যু হয়, সেক্ষেত্রে তা কোন আইনের আওতায় পড়বে তাও স্পষ্ট করার তাগিদ দেন আলোচকরা। চট্টগ্রামের রাউজানে যুবদল কর্মীকে মাথায় গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাউজান সদর ইউনিয়নের গাজীপাড়ায় দুপুর 1টার দিকে এই হত্যাকাণ্ড হয়। পুলিশ জানায়, একদল দুর্বৃত্ত 3টি সিএনজি চালিত অটোরিকশা যোগে গিয়ে যুবদল কর্মী ইব্রাহিমকে মাথায় গুলি করে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলে নিহত হন ইব্রাহিম। অভ্যন্তরীণ কোন্দলের জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এই ঘটনায় আরও এক যুবক পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে গত শনিবার রাতে রাউজানের বাগোয়ান ইউনিয়নের গরিব উল্লাপাড়ায় মোহাম্মদ মানিক আবদুল্লাহ নামে এক যুবদল কর্মীকে গুলি করে খুন করা হয়। এদিকে দুপুরে 12:30টার দিকে নড়াইলের লোহাগড়া উপজেলায় পূর্ব শত্রুতার জেরে ফকির মিরাজুল ইসলাম নামের এক বিএনপি নেতাকে কুপিয়ে ডান হাতের কবজি বিচ্ছিন্নের অভিযোগ উঠেছে। এ সময় ইমরান হোসেন ও বাবুল শরীফ নামের আরও 2 জন আহত হয়েছেন বলে জানায় পুলিশ। উপাচার্যের অপসারণের দাবিতে আমরণ অনশন চালিয়ে যাচ্ছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীরা। দাবি আদায়ে অনড় তারা। চলমান অচল অবস্থা কাটাতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির একটি টিম সেখানকার পরিস্থিতি সরেজমিনে দেখতে যাবে আগামীকাল। বিষয়টি নিশ্চিত করেছেন ইউজিসির চেয়ারম্যান প্রফেসর ডক্টর SMA ফয়েজ। পরিস্থিতি এতদূর কেন গড়ালো, তার কারণ উদ্ঘাটন এবং এর সমাধান কি, সে বিষয়ে পর্যবেক্ষণ টিম কাজ করতে পারবে বলে মনে করেন তিনি। কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে 32 শিক্ষার্থী আমরণ অনশন কর্মসূচির দ্বিতীয় দিনে বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এদের মধ্যে একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অনশন ভেঙে আলোচনার টেবিলে নিয়ে আসার জন্য আজ কয়েক দফা চেষ্টা ব্যর্থ হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। ভিসি পদত্যাগ না করা পর্যন্ত অনশন চালিয়ে যেতে অনড় আন্দোলনকারীরা। এদিকে কুয়েট উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশনরত শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। মঙ্গলবার রাতে রাজধানীর বাংলা মোটরে এক ব্রিফিংয়ে এমন তথ্য জানান দলটির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাত। এই ইস্যুতে অন্তর্বর্তী সরকারের ধীর পদক্ষেপকে শিক্ষার্থীদের প্রতি অবহেলার বহিঃপ্রকাশ, যা হতাশাজনক বলেও মনে করে দলটি। এই বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাই শিক্ষার্থীদের আন্দোলনের সাথে ঐক্যমত্য পোষণ করে আমরা কুয়েটের ভিসি জনাব মোহাম্মদ মাসুদের পদত্যাগের দাবি জানাচ্ছি। সার্বিক বিষয়ে ইউজিসির নেতৃত্বে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে সংকট সমাধানের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে এনসিপি। আরও কিছু খবর নিয়ে এখন রয়েছে ডেস্ক রিপোর্ট। আন্তঃ ইউনিয়ন জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা হয়েছে মুন্সিগঞ্জের লোহজংয়ে। বড় মোকাম হাসপাতাল মাঠে এর আয়োজন করা হয়। এই সময় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ। শিক্ষার্থীদের যাতায়াত নিশ্চিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চালু হয়েছে পরিবেশ বান্ধব ইলেকট্রিক শাটল বাস সার্ভিস। দুপুরে এর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল হাসান। এই সময় উপস্থিত ছিলেন গাড়ি সংযোজনকারী প্রতিষ্ঠান মা এন্টারপ্রাইজের সিও মোহতাসিম আল রাফিদ, বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মশিউর রহমান, সাবেক ব্রিগেডিয়ার জেনারেল সানার উদ্দিন সহ অন্যরা। গত বছর নভেম্বরে ব্যাটারি চালিত অটোরিকশার বেপরোয়া ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা করিম নিহত হন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অটোরিকশা বন্ধ করে দেয়। এর বিকল্প হিসেবে আনুষ্ঠানিকভাবে চালু করা হলো এ বাস সার্ভিস। বিশ্ববিদ্যালয় চত্বরের দূরত্ব বেঁধে ভাড়া নির্ধারণ করা হয়েছে জনপ্রতি 5 টাকা থেকে 20 টাকা।
নারী বিষয়ক সংস্কার কমিশনের পূর্ণ প্রতিবেদন বাতিলের দাবি জানিয়েছে হেফাজত ইসলাম যুক্তরাজ্য শাখা। লন্ডনে মহানগর শাখার আয়োজনে এক অনুষ্ঠানে এই দাবি জানানো হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম যুক্তরাজ্য সভাপতি শাইখুল হাদিস শায়ক আব্দুর রহমান মনোহরপুরী। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে গাইনোকোলজিক্যাল অনকোলজি সোসাইটি অব বাংলাদেশের স্থায়ী কার্যালয় স্থাপনের জন্য 1 কোটি টাকা আর্থিক অনুদান দিয়েছে পূবালী ব্যাংক পিএলসি। ব্যাংকের প্রধান কার্যালয়ে গাইনোকোলজিক্যাল অনকোলজি সোসাইটির সভাপতি অধ্যাপক ডাক্তার সাবেরা খাতুনের কাছে চেক হস্তান্তর করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাদত হোসেন, আহমদ এনায়েত মঞ্জুর, মোহাম্মদ শাহনেওয়াজ খান, সুলতানা শারিফুন নাহার, প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ ফয়জুল হক শরীফ, জনসংযোগ বিভাগের প্রধান মোহাম্মদ মিজানুর রহমান সহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব, তবে তার আগে ক্রাউন 7 শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। বিএনপির বিরুদ্ধে অদৃশ্য অনেক শক্তি এখন দৃশ্যমান হচ্ছে বলেছেন তারেক রহমান। সব মতভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি দান খয়রাতের নয়, ন্যায় বিচারের বিষয়। আর্থনা সামিটে বললেন প্রধান উপদেষ্টা। পৃথিবীর জন্য আশার বাতিঘর হবার আগ্রহ প্রকাশ। সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট। শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির ব্যবস্থা নিতে আগামী সপ্তাহে বৈঠকে বসবে দুদক। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার নথি পুড়ে যাওয়ার তথ্য নিয়ে ধোঁয়াশা। তদন্ত শেষ করতে 6 মাস সময় দিল হাইকোর্ট। আবারও ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ। পুলিশের লাঠিচার্জ আর টিয়ারশেল নিক্ষেপ, আহত অর্ধ শতাধিক। বুধ বৃহস্পতিবার 2 কলেজ বন্ধ। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ। শুভরাত্রি।